শাহী কিংবা বাদশাহী এত নামেরও আসলে কোনো দরকার নেই। চেষ্টা করছি একদম অথেন্টিক স্বাদের ট্রেডিশনাল মোরগ পোলাওয়ের রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে। মোরগ পোলাও রান্নার জন্য প্রথমে মাংসটাকে প্রিপেয়ার করে নিতে হবে। 1 কাপ টক দই একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটে ক্রিমের মতো সফট করে নিচ্ছি। কাজটা কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে টক দইটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। কেন ফেটে নিচ্ছি সেটা পরে বলছি, তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি আর 1 চা চামচ লবণ। আবারও সব কিছু খুব ভালো করে ফেটে নিচ্ছি। যেটা বলছিলাম, অনেক সময় টক দই দিয়ে কিছু রান্না করলে ঝোল দেওয়ার পরে ঝোলের ভেতর একটা ছাড়া ছাড়া ভাব হয়ে যায়, তো সেটা অ্যাভয়েড করার জন্য এই ফেটে নেওয়া। আরও কিছু টিপস আছে, সেটা পরে বলছি। এবার মাংসগুলো আমি কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা সাধারণত রোস্টের জন্য একটা মুরগিকে যেভাবে 4 ভাগ করি, আমি ঠিক সেভাবেই করে নিয়েছি। এখন খুব ভালো করে আমি মাংসগুলোর গায়ে টক দইয়ের মিশ্রণটা মাখিয়ে দিচ্ছি। এমনভাবে উল্টে পাল্টে মাখাতে হবে যেন প্রতিটা টুকরোর প্রতিটা জায়গায় টক দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যায়। এবার আমি মুরগি নিয়ে একটা ছোট্ট টিপস দেই। অনেকেই প্রশ্ন করেন, রোস্টের জন্য মুরগি ফার্মের মুরগি নেব, দেশি মুরগি নেব, বা কতটুকু ওজনের নেব? তো আমার এখানে টিপসটা হচ্ছে, আপনি দেশি মুরগি নেন, ফার্ম নেন অথবা পাকিস্তানি নেন, মুরগিটা পরিষ্কার করার পরে যেন 700 গ্রামের উপরে না হয়। তাহলে রোস্ট রান্না করেন আর মোরগ পোলাওই রান্না করেন, একদম পারফেক্ট হবে। আমার এখানে মুরগি ছিল 1.5 কেজি। হয়ে গেছে। আমি এখন ঘন্টাখানিক অপেক্ষা করব, তবে মাংসগুলোকে কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। কোয়ার্টার কাপ ঘি খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই করতে হবে যদি আপনি অথেন্টিক মোরগ পোলাওয়ের টেস্টটা পেতে চান। গরম হয়ে গেছে, এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টি বড় এলাচ, 3-4টি ছোট এলাচ, লং 6-7টি। এবার একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এটা কিন্তু ভাজার সময় আপনারা টের পাবেন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। পেঁয়াজগুলোকে কিন্তু অবশ্যই মিহি কুচি করে নিতে হবে, কারণ আমি কিন্তু পেঁয়াজগুলোকে এখন বেরেস্তার মতো লাল করে ফেলবো। আর এই কাজটা কিন্তু আপনাকে অনবরত নেড়ে নেড়েই করতে হবে। আর চুলোর আঁচটা কিন্তু এখন একদম ফুল আছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে কিন্তু ব্রাউনিশ কালার হয়ে এসছে। পেঁয়াজটা যখন এরকম লালচে কালার হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। একটু মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ, এতে করে মশলাটার পুড়ে যাবে না। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি এগুলোকে রান্না করব যতক্ষণ না পেঁয়াজগুলো একদম সফট হয়ে আসে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেব যাতে পেঁয়াজগুলো আবার নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় কিন্তু সব কিছু খুব ভালো করে মুছে দিয়ে দিতে হবে, মানে দইয়ের যে মিশ্রণটা বাটিতে লেগে থাকবে সেগুলোও কিন্তু মুছে দিয়ে দিতে হবে। এবার আমি মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে তেঁতুলের মার দিয়ে দেব 1 টেবিল চামচ। তেঁতুলের মার কীভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমার তেঁতুলের শরবতের ভিডিওটি দেখতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে একান্তই যদি হাতের কাছে তেঁতুল না থাকে, সেক্ষেত্রে তেঁতুলের সস দিতে পারেন, তবে ব্যাপারটা কিন্তু অথেন্টিক হলো না। এবার আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসে। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে একদম নিচ থেকে নেড়ে দেব, না হলে কিন্তু নিচে আবার লেগে যেতে পারে। আর এই কাজটা কিন্তু একটু ঘন ঘনই করতে হবে। দেখতে পাচ্ছেন মাংসগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তবে একেবারে না দিয়ে প্রথমে 1 টেবিল চামচ দিয়ে মিক্স করে নিয়ে এরপরে আরও 1 টেবিল চামচ দিয়ে মিক্স করে নেব। এবার দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দুধটা কিন্তু দেবার আগে অবশ্যই খুব ভালো করে ফুটিয়ে জাল করে একদম গরম অবস্থায় দিতে হবে, কারণ দইয়ের মতো দুধ দিয়েও কোনো কিছু রান্না করলে মাঝে মাঝে কিন্তু ঝোলটা ছাড়া ছাড়া হয়ে যায়। তো এভাবে গরম অবস্থায় দিলে কিন্তু সেই প্রবলেমটা আর হবে না।
বাদাম বাটা দিলে ঝোলটাও একটু ঘন হবে, আবার টেস্টটাও কিন্তু অথেন্টিক হবে। আমি এখানে কাঠবাদাম বেটে দিয়েছি, মানে আমন্ড যেটাকে বলে। এই 1 কাপ দুধেই কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে। উল্টো কিন্তু এখন মাংস থেকেও আরও পানি বের হবে। এবার ততক্ষণ রান্না করছি যতক্ষণ না মাংসগুলো একদম সফট হয়ে আসে। তবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে ভুলবেন না, কারণ যেহেতু টক দই দিয়ে রান্না করছি খুব ইজিলি কিন্তু নিচে লেগে যেতে পারে। আচ্ছা, এইটা কিন্তু আমার আরও একটা টিপস। দেখেন ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসছে, আবার তেলও দেখা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব 2 চা চামচ। আমি সবসময় যে কাজটা করি 1 চামচ দিয়ে একটু মিক্স করে নিই, এরপরে আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এতে করে হয় কি, জিনিসটা খুব ভালো করে স্প্রেড হয়। সব কিছু কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংস রান্নার প্রসেস কিন্তু শেষ, সব উপকরণ দেওয়াও কিন্তু শেষ। এবার আরও একটু রান্না করব যতক্ষণ না ঝোলটা একদম টেনে আসে। এবার চলে যাচ্ছি পোলাও রান্না করতে। 1/4 কাপ ঘি ভালো করে গরম করে নিচ্ছি। পোলাওটা কিন্তু ঘি দিয়েই করতে হবে, তাহলে অথেন্টিক ফ্লেভারটা পাবেন। গরম মশলা দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3-4টি ছোটো এলাচ, লং 4-5টি আর গোলমরিচ 4-5টি। সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বের হয়। এবার চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে চাল নিয়েছি 750 গ্রাম, মানে মাংস যতটুকু নিয়েছিলাম তার অর্ধেক। তবে চালটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে দিতে হবে। এবার আমি চালটাকে ভেজে নেব। আচ্ছা, কতক্ষণ ভাজবো? ভাজতে ভাজতে যখন আপনি ফিল করবেন যে চালটা একটু ভারী হয়ে এসছে এবং একটা শনশন শব্দ হচ্ছে, তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই একদম ফুটন্ত গরম পানি হতে হবে। আর যতটুকু চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি। আমি চাল নিয়েছিলাম 750 গ্রাম, মানে আনুমানিক 3 কাপ, তাই পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। তবে এখানেও কিন্তু ছোট্ট একটা টিপস আছে। আমি পানি দিয়ে দিচ্ছি 5 কাপ আর 1 কাপ দেব দুধ। তবে দুধটাও কিন্তু একইভাবে ভালো করে ফুটিয়ে জাল করে তারপরে দিতে হবে। 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে এবং ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পানিটা চালের গায়ে গায়ে আসে। মাঝে কিন্তু অবশ্যই আলতো করে 2-1 বার নেড়ে দিতে হবে। তবে বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু পোলাওটা আবার ঝরঝরে হবে না। ততক্ষণ অপেক্ষা করছি যতক্ষণ না চাল আর পানিটা একদম গায়ে গায়ে চলে আসে। আমি কিন্তু এখন কোনো ঢাকা দিচ্ছি না। দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমি ঢাকা দিয়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দেব এবং ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে আসে। ওদিকে দেখতে পাচ্ছেন চিকেনটাও কিন্তু একদম রেডি। চুলোটা বন্ধ করে দিয়ে চিকেনগুলোকে ঝোল থেকে তুলে নিচ্ছি। এদিকে পোলাওটার কি অবস্থা সেটাও একটু দেখি। একদম পারফেক্ট, পানিও শুকিয়ে গেছে এবং পোলাওটা কিন্তু এই গরম অবস্থাতে অনেক ঝরঝরে দেখাচ্ছে। এবার চুলোটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে অর্ধেকটা পোলাও আমি তুলে নিচ্ছি। চুলোটা এ কারণেই বন্ধ করে দিচ্ছি কারণ এই কাজগুলো করতে এখন অনেক সময় লাগবে আর তখন পোলাওটা কিন্তু নরম হয়ে যাবে। যে পোলাওটুকু প্যানে ছিল সেটা আমি সমানভাবে একটু বিছিয়ে দিলাম। এবার চিকেনের যে ঝোলটা রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু খুব ভালো করে মিক্স করে ফেলবো। আর এই কাজটা কিন্তু খুব আলতো করে করতে হবে, তা না হলে কিন্তু পোলাওয়ের চালগুলো আবার ভেঙে যাবে। আমি মোরগ পোলাওটা সুগন্ধি পোলার চাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন। পার্থক্য শুধু এতটুকুই, বাসমতি চালটা পরিষ্কার করে নেওয়ার আগে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমার মিক্সিংটা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। দেখেন চিকেনটা কিন্তু ফুললি রান্না হয়ে গেছে, আবার পোলাওটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তাই পুরো কাজটাই কিন্তু খুব আলতো করে করতে হবে, না হলে মাংসগুলোও ভেঙে যেতে পারে, আবার পোলাওগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবার যে পোলাওটা আমি একটা প্লেটে তুলে রেখেছিলাম সেগুলো উপরে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এমনভাবে বিছাতে হবে যেন মাংসগুলো একদম পোলাও দিয়ে ঢেকে যায়। আমি কিন্তু খুব সুন্দরভাবে বিছিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। এবার 1 টেবিল চামচ কিশমিশ আমি উপরে বিছিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল।
কয়েকটা আলু বোখরা, এই 3-4টি আলু বোখরা আমি একটু গেঁথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু বোখরা আর কিশমিশটা কিন্তু চিকেনের উপরও দিতে পারেন। 4-5টি কাঁচামরিচ একটু গেঁথে দিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এবার ঢাকা দিয়ে চুলোর আঁচটা যতটুকু সম্ভব লো করে দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। আর প্যানের ঢাকনায় যদি কোনো ফুটো থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি যেই কাজটা লং দিয়ে করলাম। 10 মিনিট পরে চুলোটা বন্ধ করে দিয়ে অন্তত 5 মিনিট অপেক্ষা করে পরিবেশনে চলে যাব। আমার পুরনো ভিডিও থেকে ছোট্ট একটা টিপস দিই। মোরগ পোলাওটা আমি যে প্যানে রান্না করলাম সেই প্যানটার তলাটা কিন্তু খুবই মোটা, মানে হ্যাভি বটম যেটাকে বলে। তাই এই প্যানটাতে পোলাওটা লেগে যাওয়ার কোনো ভয় নেই। তবে আপনারা যদি অ্যালুমিনিয়াম বা স্টিলের হাঁড়িতে রান্না করেন তাহলে কিন্তু প্যানটার নিচে অবশ্যই একটা মোটা তাওয়া দিয়ে দেবেন, ঠিক যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে আপনাদের পোলাওটাও কিন্তু আর প্যানে লেগে যাবে না। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখেন চালগুলো কত পারফেক্টভাবে ফুটেছে। কোথাও কি কোনো ভাঙা চাল দেখতে পাচ্ছেন? পরিবেশনের আগে কিন্তু অবশ্যই আলতো করে একটু মিক্স করে নিতে হবে। কত সুন্দর যে একটা অ্যারোমা পাচ্ছি আমি, সেটা যদি আপনাদের একটু বোঝাতে পারতাম আপনারাও বুঝতে পারবেন যখন আপনারা নিজেরা এই মোরগ পোলাওটা রান্না করবেন। আমি একটু নিচটা দেখিয়ে দিচ্ছি প্যানের, দেখেন কোথাও কিন্তু লেগে যায়নি। আমার টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের মোরগ পোলাও কিন্তু আমার মতো একদম পারফেক্ট হবে। পরিবেশনের পরে কয়েকটা সেদ্ধ ডিম দিয়ে দেবেন। মোরগ পোলাওয়ে কিন্তু এই ডিমটা অবশ্যই দিতে হয়, তবে ডিমগুলো কিন্তু ভাজার কোনো দরকার নেই। ভালো ভালো রান্না করবেন, ভালো ভালো খাবেন, চেষ্টা করবেন মানুষকেও ভালো ভালো খাওয়াতে। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।